প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। বরণীয় মানুষ স্মরণীয় বিচার পর্বে আজ আপনারা শুনবেন ওয়াল্টার র্যালের বিচার ও মৃত্যু। রানী এলিজাবেথ এবং আর্ল অফ এসেক্সের প্রণয় কাহিনী বিশ্ববিখ্যাত। রানীর চেয়ে তাঁর এই প্রেমিক ছিল ৩৩ বছরের ছোট। এসেক্সকে দেখে যখন রানী প্রথম মুগ্ধ হয়েছিলেন, আকুল হয়েছিলেন, সারা রাত এসেক্সের সঙ্গে নির্জন ঘরে জেগে কাটিয়েছেন, তখন এসেক্সের বয়স মাত্র ২০, রানীর ৫৩। নির্জন ঘরে সময় কাটাচ্ছেন রানী এবং এসেক্স। দরজার বাইরে পাহারা দিচ্ছেন একজন দীর্ঘকায়, রূপবান, বলিষ্ঠ, অত্যন্ত শৌখিন বসনে ভূষিত পুরুষ, রানীর প্রাক্তন প্রেমিক স্যার ওয়াল্টার র্যালে। সদ্য যুবা, সূক্ষ্ম অনুভূতিপ্রবণ এসেক্স প্রথম দিনেই র্যালেকে দেখে ঈর্ষায় এবং ক্রোধে জ্বলে উঠেছিলেন। এই বিশাল অহংকারী মুখ পুরুষটি কেন রানীর এত কাছে থাকবে? এসেক্স ক্রমে ক্রমে রানীর ওপর ওই লোকটির প্রভাব ও ওর প্রতি রানীর প্রীতির কথা জানতে পারলেন। তার মনে ঘোরতর ঘৃণা এবং শত্রুতাবোধ জেগে উঠল র্যালে সম্পর্কে। মাত্র ১৪ বছর এসেক্স রানীর সংসর্গে ছিলেন। মাঝে মাঝে মনোমালিন্য হয়েছে, কিন্তু এসেক্স একটু কাতর গলায় স্তুতি করলেই রানী আবার তাকে নিজের বুকে স্থান দিয়েছেন। ক্ষমতার উচ্চ শিখরে উঠেছিলেন এসেক্স, কিন্তু র্যালে সম্বন্ধে তার ক্রোধ কিংবা ভয় কখনো যায়নি। শেষ পর্যন্ত র্যালের আতঙ্কেই এসেক্স রানীর প্রতি বিদ্রোহী হয়েছিলেন। তার ফল অবিলম্বে বন্দিত্ব, বিচার ও মৃত্যু। এসেক্সের বদ্ধভূমিতে দেহরক্ষীর অধ্যক্ষ হিসেবে ওয়াল্টার র্যালেও উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর মৃত্যুতে র্যালের উল্লসিত হবার কথা। মৃত্যুর আগে র্যালের হাস্যমুখ দেখাই হবে এসেক্সের চূড়ান্ত অপমান, কিন্তু সহজাত ভদ্রতায় র্যালে সেখান থেকে চলে গেলেন। দূরে একটা ব্যালকনিতে নির্জনে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে লোকে দেখল র্যালে তার পরম শত্রুর মৃত্যুতেও দু হাতে মুখ ঢেকে হু হু করে কাঁদছেন। স্যার ওয়াল্টার র্যালের জীবন উত্থান পতনে, জনসাধারণের ঘৃণায় অভিনন্দনে, রানীর ক্রোধ এবং প্রেমে, অভিজাত সমাজের বন্ধুত্ব এবং শত্রুতায় বহু বিচিত্র। তিনি ছিলেন এলিজাবেথের যুগের প্রধান প্রতিনিধি। কি তার পরিচয়? ভয়ঙ্কর জলদস্যু, দুর্ধর্ষ যোদ্ধা, অকুতভয় আবিষ্কারক, প্রতিভাবান কবি, প্রগাঢ় পণ্ডিত, নিপুণ বক্তা, স্বচ্ছ দার্শনিক, তীক্ষ্ণ রাজনীতিবিদ, স্বাতন্ত্র্য চিহ্নিত ঐতিহাসিক। কেউ কেউ তাকে বলেছেন যুগের প্রবক্তা, কেউ কেউ বলেছেন মহান শয়তান। সব মিলিয়ে র্যালে একজন প্রবল পুরুষ, রক্ত মাংসে এবং কল্পনার সূক্ষ্মতায়, অর্থাৎ রেনেসাঁসের নির্ভুল প্রতীক। র্যালে এমন এক বিচারের সম্মুখীন হয়েছিলেন যাকে বলা হয় ইংল্যান্ডের জঘন্যতম বিচার। তাঁর বিচারকদের মধ্যে একজন বহুদিন পর মৃত্যুশয্যায় শুয়ে বলেছিলেন, ইংল্যান্ডের ন্যায় বিচার এর আগে আর কখনো এমন বঞ্চিত এবং আহত হয়নি। র্যালের বিচার প্রহসনের মতো। এই বিচার হয়েছিল এলিজাবেথের মৃত্যুর ঠিক পরেই। এলিজাবেথ র্যালেকে যেমন প্রগাঢ়ভাবে ভালোবাসতেন, আবার বিরূপও হয়েছেন বহুবার। র্যালের বিয়ের খবর শুনেই রানী তাকে ২ মাস জেলে পুরে রেখেছিলেন। প্রণয়ীরা বিয়ে করলেই রানী ভীষণ চটে যেতেন, কিন্তু রানী কখনো তাকে চরম শাস্তি দেবার কথা ভাবেননি। র্যালে এলিজাবেথের নজরে প্রথম আসেন যে ঘটনায়, তা অনেকেরই জানা। একটু কর্দমাক্ত জায়গা দিয়ে হাঁটবার সময় রানীর পায়ে যাতে কাদা না লাগে, সেজন্য র্যালে তার কোট খুলে রানীর সামনে পেতে দিয়েছিলেন। এখনও ইংরেজদের ভদ্রতার প্রসঙ্গে এ গল্প আলোচিত হয়। তারপর থেকে রানী তাকে প্রেম বিলিয়েই ক্ষান্ত হননি, সেই সঙ্গে দিয়েছিলেন বহুতর সম্মান এবং পদমর্যাদা। ক্রমে ক্রমে র্যালে হয়েছিলেন রানীর দেহরক্ষীদের অধ্যক্ষ।
এই পদ ছিল সে সময় চূড়ান্ত লোভনীয়, কারণ এই পদাধিকারী সব সময় রানীর কাছে কাছে থাকবার সুযোগ পায়। খ্রিস্টানদের দ্বারা অধিকৃত হয়নি এমন যে কোনো নব আবিষ্কৃত দেশের সত্ত্বাধিকার দিয়েছিলেন তাকে রানী। ইংল্যান্ড কর্তৃক স্প্যানিশ আর্মাডা দমনে র্যালে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। যৌবনে তিনি আয়ারল্যান্ডের বিদ্রোহ দমন করেছিলেন। ইংল্যান্ডের বাইরে ইংরেজদের প্রথম উপনিবেশ স্থাপনের কৃতিত্ব র্যালের। বৃহত্তর পৃথিবী আবিষ্কারে স্পেন এবং পর্তুগাল যত অগ্রসর হয়েছিল, ইংল্যান্ড তা পারেনি। র্যালে সেই পথ খুলে দিয়েছিলেন। আমেরিকার উপকূল দখল, ভার্জিনিয়া, গায়ানা প্রভৃতি অঞ্চল র্যালের প্রচেষ্টায় ইংল্যান্ডের দখলে আসে। এই সব প্রচেষ্টায় অনেকবার বিফলও হয়েছিলেন র্যালে, কিন্তু কখনো উদ্যম ত্যাগ করেননি। জলপথে বহু জাহাজ লুট করে লুণ্ঠিত ধনে খুশি করেছেন রানীকে। অথচ ইংল্যান্ডের জনসাধারণ কখনো তার উপর খুশি হয়নি, কারণ তার অহংকার এবং স্পর্ধার যোগ্য লোকই ছিলেন তিনি। কখনো কথাবার্তায় কাউকে গ্রাহ্য করতেন না। তার ধর্মমত নিয়ে লোকের মনে সংশয় ছিল। অনেকের সংশয় ছিল বুঝি র্যালে একজন নিরীশ্বরবাদী। তিনি ছিলেন একজন যাকে বলে ফ্রি থিঙ্কার, চিন্তার মুক্তিবাদী, যেটা তখনকার ইউরোপের এক অদ্ভুত জিনিস। ধর্মবিরোধিতার জন্য তখন ইউরোপের বিভিন্ন দেশে চার্চের উদ্যোগে মানুষ পুড়িয়ে মারা হয়। কবিতার নতুন আঙ্গিক খুঁজতে চেয়েছিলেন র্যালে, তেমনি আবিষ্কার করতে চেয়েছিলেন পৃথিবীর নতুন নতুন দেশ, চিন্তার নতুন নতুন জগৎ। কুখ্যাত জলদস্যুদের সঙ্গে তার নাম একসঙ্গে উচ্চারিত হয়। প্রখ্যাত আবিষ্কারকদের ইতিহাসে তার নাম অবশ্যম্ভাবী। ইংরেজি কাব্য সংকলনে তার রচনা বাদ পড়ে না। এডমন্ড স্পেন্সার র্যালেকে বলেছেন সমুদ্রের রাখাল। প্রচুর কবিতা লিখেছেন র্যালে, কিন্তু কবিতা সম্বন্ধে ছিলেন উদাসীন। অনেক কবিতা শেষ পর্যন্ত ছাপা হয়নি, অনেক রচনা হারিয়ে গেছে। রানী এলিজাবেথকে নিয়ে তিনি যে কাব্য রচনা করেছিলেন সেটা নিজের জীবদ্দশায় ছাপতে চাননি। এখন মুদ্রিত হয়েছে। শুধু রানীই হবেন তার একমাত্র পাঠিকা ছিল র্যালের ইচ্ছা। এই কাব্যে রানীর নাম দিয়েছিলেন সিনথিয়া। কি গৌরবোজ্জ্বল সে সময়কার ইংল্যান্ডের ইতিহাস! ফিলিপ সিডনি, ফ্রান্সিস বেকন, জন ডান, জর্জ গ্যাসকোয়েন, বেন জনসন, ক্রিস্টোফার মার্লো, শেক্সপিয়ার, এডমন্ড স্পেন্সার প্রভৃতি বিখ্যাত মনীষীরা বিচরণ করতেন সে সময়। মার্লো ছিলেন তার ব্যক্তিগত বন্ধু। মার্লোর মৃত্যু কাহিনীর সঙ্গে র্যালের নাম ভুলভাবে জড়িত হয়েছিল একসময়। শেক্সপিয়ারের লাভস লেবার লস্ট নাটকের নায়ক যে স্যার ওয়াল্টার র্যালে, একথা অনেকে মনে করেন। বহুকাল পর যখন শেক্সপিয়ারের অস্তিত্ব নিয়ে সন্দেহ দেখা দিল, যখন আলোচনা হতে লাগলো যে শেক্সপিয়ারের নামে প্রচলিত নাটকগুলি সত্যি শেক্সপিয়ারের না অন্য কারুর, তখন র্যালের নাম আবার জনপ্রিয় হতে শুরু করেছিল। একদল যেমন মনে করেন যে ফ্রান্সিস বেকনই ছদ্মনামে হ্যামলেট, ওথেলো এইসব নাটকগুলি লিখেছেন, তেমনি র্যালেকেও অনেকে ওই নাটকগুলির রচয়িতা মনে করেন। অন্তত টেম্পেস্ট নাটকে যে র্যালের খুব ছাপ আছে এ বিষয়ে অনেকেই দৃঢ় নিশ্চিত। স্পেন্সারের অকৃত্রিম শহীদ ছিলেন র্যালে। স্পেন্সারের ফেইরি কুইন ছাপা হয় র্যালের উদ্যোগে। এলিজাবেথের সঙ্গে স্পেন্সারের আলাপ করিয়ে দিয়ে স্পেন্সারের জন্য একটা বার্ষিক বৃত্তির ব্যবস্থা করে দেন র্যালে। দুজনে ছিলেন দুজনের কবিতার অন্তরঙ্গ সমাজদার। কেউ কাউকে ঈর্ষা করেননি বা ঈর্ষিত হননি। অমন দুর্দান্ত পুরুষ র্যালে ছিলেন কবিতা সম্পর্কে সলজ্জ। অন্তরে বিচলিত না হলে কবিতা লিখতেন না। স্পেন্সার তাকে বলেছিলেন গ্রীষ্ম রজনীর নাইটিঙ্গেল। সমুদ্র অভিযানে বেরিয়ে শহর জ্বালিয়ে দিয়ে লুটপাট করে ফেরার পথে র্যালে হয়তো লিখলেন এক উদাসীন প্রেমের কবিতা। র্যালে ফ্যাশনের রাজা ছিলেন। ছুরির মাথায় হিরে বসিয়ে সেটা দিয়ে কাচের উপর কবিতা লিখে দেখিয়েছিলেন রানীকে। তার পোশাক দেখলে চোখ ধাঁধিয়ে যেত। সাধারণত রূপোর অঙ্গরাখা পছন্দ করতেন। বহু মূল্যবান, সকলের চেয়ে আলাদা পোশাকে র্যালকে বহু ভিড়ের মধ্যেও
প্রথমে চোখে পড়ত তার পোশাকের সঙ্গে অনেক হিরে মুক্ত চুনি পান্না এমন আলগাভাবে গাঁথা থাকতো, ভিড়ের মধ্যে খসে পড়লেও ক্ষতি নেই। তার অন্যায় মৃত্যুদণ্ডের জন্য তার এই পোশাকও অনেকটা দায়ী। রাজার চেয়েও রূপবান একজন পুরুষের রাজার চেয়েও মূল্যবান পোশাক পরার কি অধিকার আছে? অত্যন্ত নোংরা স্বভাবের পাগলাটে রাজা প্রথম জেমস তা সহ্য করতে পারেননি। আলু জিনিসটা ইংল্যান্ডের লোক খেতে জানতো না। র্যালে ইংল্যান্ডে আলু আমদানি করলেন, যা এখন যে কোনো দেশে যে কোনো তরকারির অঙ্গ। প্রথম প্রথম অবিশ্বাস করে অনেকে খেতে চাননি, কি জানি কি বিষ ফল। কিন্তু র্যালের পৃষ্ঠপোষিকা স্বয়ং রানী এলিজাবেথ আলু চেখে দেখবার পর সকলের ভয় ভেঙে যায়। কিন্তু র্যালে সত্যি সত্যি এক মারাত্মক বিষ ইংল্যান্ডের লোকদের দিয়ে গেছেন, সেই সঙ্গে পৃথিবীর সমস্ত সভ্য দেশকে। সেই বিষের নাম তামাক। তামাক র্যালের জনপ্রিয়তার আরেকটা কারণ। গল্প আছে র্যালে একা একা বসে পাইপ টানছিলেন, এমন সময় তার চাকর পেছন থেকে এক বালতি জল ঢেলে দেয় তার মাথায়। সে ভেবেছিল তার মনিবের মাথায় নিশ্চয়ই আগুন লেগে গেছে, অথবা শয়তান ভর করে তার মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে। রাস্তা দিয়ে র্যালে পাইপ টানতে টানতে গেলে ভয়ঙ্কর ভিড় জমে যেত। কোনো লোক কথা বলার সময় আজে বাজে কিছু বললে র্যালে উত্তর না দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে দিতেন। একজন ছোকরা বৈজ্ঞানিককে দিয়ে র্যালে তামাকের গুণাগুণ প্রচার করতে লাগলেন। বুদ্ধি সাফ হয়, কাজে উৎসাহ আসে, এই সমস্ত। তামাকের এত গুণ যে একখানা বইতেও লিখে শেষ করা যাবে না। একবার রানী এলিজাবেথের সঙ্গে র্যালে বাজি ফেলেছিলেন যে তিনি ধোঁয়ার ওজন মাপতে পারেন। খানিকটা তামাক নিয়ে প্রথমে ওজন করলেন, তারপর তামাকটা পাইপে গুঁজে টানতে লাগলেন নির্বিকারভাবে। ধোঁয়া উড়ে যেতে লাগলো। ধোঁয়া মাপবার কোনো চেষ্টাই নেই। বিস্মিত রানী তখন আসন্ন বাজি জেতার আনন্দে উন্মুখ। সেই সময় র্যালে তামাকের ছাইটুকু ওজন করলেন এবং বললেন, দুটো ওজনের যেটুকু তফাৎ সেটুকুই ধোঁয়ার ওজন। হেরে গিয়ে রানী বাজির গিনি দিয়ে হাসতে হাসতে বললেন, র্যালি, লোকে টাকা উড়িয়ে ধোঁয়া করে দেয়, আর তুমি ধোঁয়া উড়িয়ে টাকা পেলে। দূরদর্শিনী ছিলেন রানী। পরবর্তীকালে তামাকের ওপর কর বসিয়ে ইংল্যান্ড বহু টাকা আয় করেছে এবং এখন পৃথিবীতে কোটি কোটি মানুষ টাকা উড়িয়ে ধোঁয়া করছে এবং সিগারেট কোম্পানির মালিকেরা কোটিপতি হচ্ছে। র্যালের সাময়িক পতনের দুটি কারণ, এসেক্স এবং বিবাহ। রানীর সম্ভ্রান্ত সহচরী এলিজাবেথ থ্রকমটনের সঙ্গে গোপন প্রণয় ছিল র্যালের। সে কথা জানাজানি হবার সঙ্গে সঙ্গে র্যালে বিয়ে করলেন থ্রকমটনকে। ক্রোধান্ধ রানী দুজনকেই বন্দি করলেন টাওয়ার অফ লন্ডনে। কিছুদিন পরে ছেড়ে দিলেও বহুদিন তার রাগ পড়েনি। আর্ল অফ এসেক্সের তরুণ বয়স, দেববন্দিত রূপ, অভিজাত বংশগরিমা, অহংকারী মুখমণ্ডল দেখে বৃদ্ধা রানী ঝুঁকে পড়লেন তার দিকে। সেই সময় ওয়াল্টার র্যালে ছায়ায় পড়ে গেলেন। র্যালে এসেক্সের দুচোখের বিষ, কিন্তু র্যালের অনেকটা বালকের ধৃষ্টতা হিসেবে এসেক্সের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল। যদিও এসেক্সের ভয়ঙ্করতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি জনসাধারণের কাছে নিন্দিত হয়েছিলেন। এসেক্স ছিলেন জনসাধারণের হিরো, রানীর রোমান্টিক প্রণয়ী, কিন্তু চেহারা এবং সুকুমার স্বভাব ছাড়া এসেক্সের গুণ বিশেষ ছিল না। তার অনেক প্রেমপত্র লিখে দিয়েছেন প্রখ্যাত দার্শনিক চতুর্চূড়ামণি ফ্রান্সিস বেকন। যুদ্ধেও খুব কৃতী ছিলেন না এসেক্স। একবার ডুয়েলে হেরেছেন। স্পেনের সঙ্গে যুদ্ধে র্যালের খ্যাতি চুরি করেছেন। মৃত্যুর আগে এসেক্স র্যালের প্রতি সমস্ত অভিযোগ ফিরিয়ে নিয়েছিলেন এবং মৃত্যুর ঠিক আগের মুহূর্তে র্যালের কাছে ক্ষমা চাইবার জন্য তাকে খুঁজছিলেন। কিন্তু র্যালে তখন দূরে দাঁড়িয়ে প্রধান প্রতিদ্বন্দ্বীর মৃত্যুতে কান্না থামাতে পারছেন না। এসেক্সের মৃত্যুর পর র্যালে আবার রানীর প্রতিভাজন হলেন, যদিও আগের মতো অতটা আর নয়,
কিন্তু বছর দুয়েক পর রানীর মৃত্যুতে অবস্থা সম্পূর্ণ বদলে গেল। এলিজাবেথ তাঁর সিংহাসনের একমাত্র প্রতিদ্বন্দ্বী মেরি কুইন অফ স্কটকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন। এবার সেই মেরির ছেলে জেমস হলেন ইংল্যান্ডের সম্রাট। ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে বহুকাল ঝগড়া। ইংল্যান্ড চিরকাল স্কটল্যান্ডের উপর আধিপত্য করতে চেয়েছে, কিন্তু এবার স্কটল্যান্ডের রাজা হবে ইংল্যান্ডের সম্রাট। সুতরাং ধরে নেওয়া হলো ইংরেজ তা সহ্য করবে না। কদাকার, অপরিচ্ছন্ন, বর্বর, যদিও শিক্ষিত সম্রাট প্রথম জেমস ইংরেজি বলতেন বিকৃত উচ্চারণে। সন্দেহাকুল দৃষ্টিতে চারিদিকে তাকাতে প্রথমেই বিষ নজরে দেখলেন স্যার ওয়াল্টার র্যালেকে। অমন উদ্ধত দীপ্ত পরিচ্ছন্ন মূর্তিটি কে? ওকে নিপাত করো। রাজসভায় র্যালের শত্রু ছিল অগণ্য। তার মধ্যে র্যালে বন্ধু বলে মনে করতেন রবার্ট সিসিলকে। সেই রবার্ট সিসিলই রাজাকে মন্ত্রণা দিলেন, র্যালেকে বিনাশ করুন। র্যালেই এখন ইংল্যান্ডের প্রধান পুরুষ। সেই ইচ্ছে করলে আপনার সর্বনাশ করতে পারে। সিসিলের আত্মীয় বেখামকে লাগিয়ে দিলেন র্যালেকে উত্তেজিত করার জন্য। সহজাত অহংকারী র্যালে সম্রাটকে বিশেষ সম্মান দেননি। ইংল্যান্ডে আগমনের সঙ্গে সঙ্গেই দেখা না করে একটু দেরি করেছিলেন। র্যালের সঙ্গে প্রথম সাক্ষাতে সম্রাটের বিকৃত ইংরেজি উচ্চারণ শুনে র্যালে চমকে উঠলেন। তারপর সম্রাট জেমস জানালেন সিংহাসনের জন্য তাকে হয়তো অনেক লড়াই করতে হতো। র্যালে বলে উঠলেন, তা হওয়াই ভালো ছিল, তাহলে আপনি বুঝতে পারতেন কে আপনার বন্ধু, কে আপনার শত্রু। এদিকে বেখাম এসে তাকে গরম গরম কথা শোনাতে লাগলেন, কি করে স্কটল্যান্ডের রাজাকে সরানো যায়, ইংল্যান্ড কি করে ইংরেজদের দখলে আসে। র্যালে শুনে যান, মাঝে মাঝে মন্তব্য করেন। সন্দেহপ্রবণ সম্রাট প্রথমেই র্যালিকে দেহরক্ষীর অধ্যক্ষ পদ থেকে হটালেন। র্যালে নীরব প্রতিবাদ জানালেন। তারপরেই এলিজাবেথ তাকে যে বাড়িতে থাকতে দিয়েছিলেন সেই বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হলো। চূড়ান্তভাবে অপমানিত হলেন, কিন্তু গন্ডগোল করলেন না র্যালে। ওরকমভাবে অপমান করলে র্যালের পক্ষে বিদ্রোহ করা ছাড়া উপায় নেই। সুতরাং ধরেই নেওয়া হলো র্যালে বিদ্রোহী। এমনকি র্যালেকে বিদ্রোহ করার সময়ও দেওয়া হলো না। রাজদ্রোহের অভিযোগে র্যালেকে বন্দী করা হলো। রাজপক্ষে প্রধান অভিযোগকারী অ্যাটর্নি জেনারেল স্যার অকওয়ার্ড কোক, যে ব্যক্তিটি এসেক্সকে ফাঁসি দিয়েছিলেন। কোনো প্রমাণ নেই, কোনো যুক্তি নেই, শুধু অকথ্য গালাগালি দিতে লাগলেন র্যালেকে। র্যালের পক্ষে কোনো উকিল নেই, সাক্ষীদেরও কথা বলবার অনুমতি দেওয়া হলো না। আদর্শ বিচার বিভাগীয় নিরাপত্তার দেশ ইংল্যান্ডে এমন জঘন্য বিচারহীনতার দৃষ্টান্ত আর নেই। কারাকক্ষ থেকে যখন র্যালেকে বিচারালয়ে নিয়ে আসা হয় তখন জনগণ তাকে ধিক্কার দিয়েছিল, ইট পাটকেল ছুঁড়েছিল তার দিকে। বিচারের আগেই তাকে হত্যা করতে চেয়েছিল। বিচারের শেষে জনতা এত ভালোবেসেছিল র্যালেকে, এমন অভিনন্দন জানিয়েছিল যে রাজশক্তি তার মৃত্যুদণ্ড কার্যকরী করতে সাহস পায়নি। র্যালে কি কি বিশ্বাসঘাতকতা করেছেন তার একটা লিস্ট করে বেখামকে দিয়ে সই করিয়ে নেওয়া হলো। বেখাম সই করতে চাননি, কিন্তু তাকে বন্দি করে বলা হলো র্যালে তার নামে কি সব মিথ্যে কথা বলেছেন। তখন রাগের চোটে বেখাম সই করে। পরে বেখাম তার সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, ঈশ্বর আমার সাক্ষী, আমার বিবেক কেঁপে উঠছে। বিচারের দিন প্রথমে অভিযোগ পড়া হলো। র্যালে বেখামের সঙ্গে ষড়যন্ত্র করেছিল রাজাকে সরিয়ে লেডি আরাবেলাকে সিংহাসনে বসাতে, দেশে রাজদ্রোহ জাগাতে, ধর্ম বদলাতে এবং রোমের কুসংস্কার নিয়ে আসতে এবং বিদেশি শত্রুকে স্পেনকে ইংল্যান্ড আক্রমণে প্রলুব্ধ করতে। তারপর অ্যাটর্নি জেনারেল কোক বক্তৃতা শুরু করলেন। প্রথমে নির্লজ্জ ভাষায় সম্রাটের গুণগান, তারপর র্যালের দিকে ফিরে, তুমি একটি ঘৃণ্যতম শয়তান, আমি সব প্রমাণ করব, তুমি একটা দৈত্য, তোমার মুখটা ইংরেজদের মতো, হৃৎপিণ্ডটা স্প্যানিশ, তুই একটা বিশ্বাসঘাতক। চাকর বাকরের মতো অসম্মান করে কথা বলা, তারপর যে লোক স্পেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাকে স্প্যানিশ হৃদয়ে বলা চরম আপত্তিকর। কিন্তু র্যালে সংযম হারালেন না, শান্তভাবে বললেন, আপনি আসল বিষয়ে কথা বলুন।
কিন্তু র্যালেকে উত্তেজিত করাই কোকের উদ্দেশ্য। বললেন, আমি প্রমাণ করব এ পর্যন্ত আদালতে যারা এসেছে তুমি তাদের মধ্যে কুখ্যাততম দেশদ্রোহী, তুমি পৃথিবীর জঘন্যতম কুৎসিততম দেশদ্রোহী। এবার র্যালে বললেন, আপনি অসংযমী, অভদ্র এবং অসভ্যের মতো কথা বলছেন। তোমার বিষাক্ত ষড়যন্ত্রের কথা প্রকাশ করার জন্য আমি ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি আপনি ভাষা খুঁজে পাচ্ছেন না, কারণ আপনি এক কথাই বারবার বলছেন। এ কথায় সবার মধ্যে হাসির রোল উঠল। কোক আবার ঝাঁপিয়ে পড়লেন, তুই একটা দূষিত লোক, তোর অহংকারের জন্য সারা ইংল্যান্ডের লোক তোর নামে ঘৃণাবোধ করে। আমি তাহলে আপনার কাছে যাই এবং মেপে দেখা যাক আপনার আর আমার মধ্যে কে বেশি কে কম ঘৃণ্য। সবাই আবার হাসির রোল। অ্যাটর্নি কোক ভীষণ উত্তেজিত আর র্যালে অবিচলিত, তার চোখে কখনো বা কৌতুক ঝকঝক করছে। এবার কোক সেই বেখামের কাছ থেকে জোর করে আদায় করা চিঠিটা পড়ে শোনালেন। তখন র্যালে হঠাৎ বললেন যে তিনি ইতিমধ্যে বেখামকে গোপনে একটা আপেলের মধ্যে করে একটা চিঠি পাঠিয়েছিলেন এবং বেখাম ক্ষমা চেয়ে উত্তর লিখেছে। সেই চিঠি পড়ে শোনানো হোক। কেন র্যালে এইভাবে চিঠি পাঠিয়েছেন জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, কারণ সত্য প্রকাশ করতে অনুরোধ করা অন্যায় নয়। কোক হুঙ্কার দিয়ে বললেন, না, সত্য প্রকাশ করা হবে না এবং চিঠিতে কি লেখা ছিল তাও জানানো হবে না। তাহলে আমাকে নিজেকেই উত্তর জানাতে দিন। না, তা পারবে না। কিন্তু এটা আমার নিজের জীবন সম্পর্কে ব্যাপার। না, বেখাম যা করেছে তা তোমার মন্ত্রণায় করেছে। শয়তান, আমি তোমাকে হীন বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণ করে দেব। না মিস্টার অ্যাটর্নি, আমি বিশ্বাসঘাতক নই। আমি মরি আর বাঁচি, আমি খাঁটি নাগরিক হিসেবে দাঁড়াতে চাই। আপনার ইচ্ছে হলে আপনি আমাকে বিশ্বাসঘাতক বলতে পারেন, কিন্তু কোনো গুণ বা ধর্মজ্ঞান সম্পন্ন লোকের তা বলা উচিত নয়। আমি আপনার মুখ থেকে এখনো পর্যন্ত একটিও খাঁটি অভিযোগের কথা শুনিনি। তার বক্তব্যের সরলতায় বিচারক পর্যন্ত বিচলিত হলেন। তিনি বললেন, মিস্টার অ্যাটর্নি কথা বলছেন তার কর্তব্যের দিক থেকে, আর স্যার ওয়াল্টার র্যালে কথা বলছেন নিজের জীবন নিয়ে। উভয় পক্ষই ধৈর্য ধরুন। কোক ধৈর্য দেখালেন আরো কিছু গালমন্দ করে। তারপর সাগ্রহে জিজ্ঞেস করলেন, আমার কথায় কি আপনার রাগ হচ্ছে? না, আমি ক্রুদ্ধ হইনি। কোকের ব্যবহৃত কথাগুলি সম্পর্কে পরবর্তীকালে আইনজীবী এবং সমালোচকেরা বলেছেন, আদালতে ব্যবহৃত কুৎসিততম ভাষা। বিনা প্রমাণে বারবার র্যালেকে আঘাত করা হতে লাগলো। র্যালে তার পক্ষে সাক্ষী চাইলেন, পেলেন না। বেখামকে আদালতে আনতে বললেন, আনা হলো না, কোনো দলিল নেই। র্যালে প্রত্যেক কথার এমন উত্তর দিয়েছিলেন যে উপস্থিত সকলেই মুগ্ধ হয়েছিলেন। এমন কবিত্বময়, সরস, প্রগাঢ় জ্ঞানমণ্ডিত তার কথা যে ক্রমে ক্রমে প্রত্যেকটি লোক বিশ্বাস করল যে র্যালে নির্দোষ। সমগ্র ইংল্যান্ডে র্যালে সেই অল্প কদিনেই অসাধারণ জনপ্রিয় হয়ে উঠলেন। যারা তার অহংকারের জন্য ক্রুদ্ধ ছিল তারা এখন তার ধৈর্য এবং মনীষা দেখে মুগ্ধ হল। তবুও এই রকম বিচারে র্যালের শাস্তি হলো। আগে হাত পা কেটে, তারপর পেট ছিঁড়ে, তারপর মুণ্ডপাত করে মৃত্যুদণ্ড। রাজা জেমস যে কতটা নিষ্ঠুর ছিলেন, রাজা হবার কয়েকদিন পরই তিনি একটি পকেটমারকে বিনা বিচারে ফাঁসি দিয়ে তা প্রমাণ করেছিলেন। মৃত্যুদণ্ড দেওয়া হলো, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করতে দেরি হতে লাগল। রাজা এবং বিচারকরা র্যালের অসাধারণ জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে গেলেন। তাকে বন্দি করে রাখা হলো টাওয়ার অফ লন্ডনে। পৃথিবীতে তখন তার বিচার নেই, বন্ধু নেই। হয়তো এই অবস্থার কথাই তিনি আগে লিখেছিলেন, টেল ফরচুন অফ হার ব্লাইন্ডনেস, টেল নেচার অফ ডিকে, টেল ফ্রেন্ডশিপ অফ আনকাইন্ডনেস, টেল জাস্টিস অফ ডিলে, অ্যান্ড ইফ দে উইল রিপ্লাই দেন গিভ দেম অল দি লাই। 13 বছর বন্দী হয়ে রইলেন র্যালে। অসহ্য সেই জীবন, কোনোদিন মুক্তি পাবার আশা নেই। শেষ পর্যন্ত তিনি রাজাকে জানালেন যে যদি তাকে মুক্তি দেওয়া হয় তবে তিনি গায়নাতে স্বর্ণখনি আবিষ্কার করে রাজাকে
অতুল ধনসম্পদ এনে দেবেন। লোভী রাজা রাজি হলেন। মুক্তি পেয়ে সমুদ্রের রাখাল আবার বেরিয়ে পড়লেন সমুদ্রে, কিন্তু র্যালের এভারের অভিযান সফল হলো না। যাবার পথে স্প্যানিশদের সঙ্গে লড়াই বাঁধল। প্রাণপণে হিংস্রভাবে লড়লেন র্যালে, কিন্তু যুদ্ধে তার ছেলে মারা গেল। বহু সৈন্যক্ষয় হলো, কিন্তু স্প্যানিশদের পার হওয়া গেল না। ভগ্ন মনোরথ র্যালে ইংল্যান্ডে ফিরে আসার সঙ্গে সঙ্গেই আবার বন্দী হলেন এবং সেই 13 বছর আগেকার পুরনো মৃত্যুদণ্ড এখন কার্যকর করার হুকুম হলো। এবারের এই ঘটনাও র্যালের অসাধারণ অভিজাত ভদ্রতার উদাহরণ। বন্দিত্ব থেকে তিনি মুক্তি পেয়েছিলেন এই শর্তে যে রাজাকে ধনরত্ন এনে দেবেন। ধনরত্ন আনতে না পারলেও তিনি অনায়াসেই অন্য দেশে পালিয়ে যেতে পারতেন, সে ক্ষমতা তার ছিল। কিন্তু ফিরে এসে র্যালে বললেন, আমি সার্থক হতে পারিনি, কিন্তু কথা রেখেছি। বদ্ধমঞ্চে উঠেও র্যালে সমান প্রফুল্ল, তেজি, সাহসী পুরুষ। নিজেই নিজের কোট খুলে ফেললেন। তারপর ঘাতককে বদ্ধ কোঠারে ধার আছে কিনা দেখাতে বললেন। ঘাতক দ্বিধা করছিল, কিন্তু তিনি বললেন, আমি অনুরোধ করছি, আমাকে দেখতে দাও। হাত দিয়ে দেখে খুশি হয়ে বললেন, এই হচ্ছে সত্যকারের ধারালো ওষুধ, যাতে সব অসুখ সেরে যায়। ঘাতক তার কাছে নিচু হয়ে ক্ষমা প্রার্থনা করল। র্যালে তার কাঁধে হাত রাখলেন এবং চোখ বেঁধে ফেলতে রাজি হলেন না। আমি কুঠারকেই ভয় পাই না, আর তার ছায়া দেখে ভয় পাবো। তারপর নিজেই কাঠের উপর মাথা রাখলেন। তখন পুরোহিত এসে বললেন, ধর্মমতে পূর্ব দিকে মাথা রাখা উচিত। র্যালে তাকে বিদায় করলেন এই বলে, যদি হৃদয় ঠিক থাকে তবে মাথা যেদিকেই থাকুক কিছু আসে যায় না। তারপর র্যালে হাত তুলে ঘাতককে ইঙ্গিত করলেন। ঘাতক চুপ। আবার ইঙ্গিত করলেন। ঘাতক তবুও চুপ। প্রতীক্ষমান জনতার মধ্যে উৎকণ্ঠা হিস্টিরিয়ার মতো দেখা দিল। অনেকে আশা করতে লাগলো হয়তো শেষ পর্যন্ত কোনো অলৌকিক উপায়ে র্যালের জীবন রক্ষা পাবে। কিন্তু অহংকারী র্যালে ঘাতককে আদেশ করলেন, ভয় পাচ্ছ কেন? আঘাত করো, ওহে আঘাত করো। ঘাতক এবার আদেশ পালন করল। কুঠারটি পরপর দুবার পড়ল। জনতার মঞ্চ থেকে গগনভেদী ভয়ার্ত চিৎকার শোনা গেল, কিন্তু র্যালের মুখ দিয়ে একটি শব্দ নয়। বহুদিন বাদে স্যার ওয়াল্টার র্যালের ছেলেকে রাজসভায় দেখে সম্রাট প্রথম জেমস ভয়ে চিৎকার করে বলেছিলেন, ওই ছেলেটির মধ্যে আমি ওর বাবার প্রেতাত্মা দেখতে পাচ্ছি। কথাটা হয়তো ঠিকই। ইতিহাস প্রমাণ করেছে যে র্যালের প্রেতাত্মাই শেষ পর্যন্ত স্টুয়ার্ট রাজবংশকে বদ্ধভূমিতে নিয়ে গেছে।